বন্ধুরা, রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পিসি ঠাম্মি বলেন যুবরাজ খাবার খাচ্ছে অথচ তার আগে কেউ চেখে দেখেনি। এর আগে তো কখনো এমনটা হয়নি। এর আগে যতবার বাহিরের কেউ যুবরাজকে খাবার দিয়েছে অন্য কেউ সেটা চেখে দেখেছে, তারপরে যুবরাজ খেয়েছে। কই এখন কেন সেটা হচ্ছে না? রাজরানীকে বাহিরের লোক বলে অপমান করতে চেষ্টা করছে পিসি ঠাম্মি। পিসি ঠাম্মি আরো বলেন বিয়ের মণ্ডপে যুবরাজের ওপরে হামলা হয়েছিল, সেই দস্যুরা কারা ছিল, কে বা তাদের খবর দিয়েছিল সে বিষয়ে তো কিছুই জানা যায়নি। কোন গোপন শত্রু আছে আমরা তো আর জানি না। যুবরাজ বলে আমি রাজরানীকে বিশ্বাস করি, উনি আমার খাবারে বিষ মেশাবেন না। তখনই রাজরানী বলে যুবরাজ, পিসি ঠাম্মি ঠিক কথাই বলেছেন। রাজবাড়িতে অনেক সময় গোপন শত্রু থাকে, আমি হয়তো খাবার বাড়তে সেই কোনোভাবে বিষ মিশিয়েছে, তাই আপনি অনুমতি দিলে আপনার খাবার আগে আমি খেয়ে দেখতে পারি। কথাটা শুনে যুবরাজ বলে তার কোনো প্রয়োজন নেই। রাজরানী বলে আমি মন থেকে চাইছি, আপনার সুরক্ষার কথা ভেবে আমি আগে খাবার খেয়ে দেখতে চাই। তারপরেই রাজরানী দাসীকে বললে দাসী বাটি দিয়ে যায়। রাজরানী যুবরাজকে বলে কিছুটা খাবার তুলে দিন। যুবরাজ বলে এর কিন্তু কোনো প্রয়োজন ছিল না। রাজরানী বলে দিন না। এরপরে যুবরাজ খানিকটা খাবার তুলে দেয়। রাজরানী খাবার মুখে তোলে, তখনই পিসিমণি বলেন দাও, আমাকেও দাও, আমিও চেখে দেখতে চাই। এরপরেই পিসিমণিও খাবার চাগে। পিসিমণি পিসি ঠাম্মিকে বলে কি পিসিমা, এবার হয়েছে তো? পিসি ঠাম্মির তো মুখে কোনো কথা নেই। পিসিমণি নারায়ণী তখন পিসি ঠাম্মিকে বলেন পিসিমা, আমি কিন্তু দেখছি শুরু থেকে আপনি আমাদের যুবরাজ আর বৌরানীর মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছেন। কথাটা শুনেই পিসি ঠাম্মি তেলে বেগুনে জ্বলে ওঠেন। পিসি ঠাম্মি বলেন কি, আমি ওদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছি? হ্যাঁ রে, এটা কি শুধু তোর বাপের বাড়ি, আমার বাপের বাড়ি নয়? তখনই যুবরাজের মা বলে পিসিমা হয়েছে, এবার অন্তত আমার কান্তকে খেতে দিন। এরপর দেখানো হয় যুবরাজ খাবার মুখে নিতে গেলেই তখনই রাজরানী বাধা দেয়। রাজরানী বলে দাঁড়ান। কথাটা শুনে যুবরাজ বলে আবার কি হলো? রাজরানী বলে পিসি ঠাম্মি ঠিক কথাই বলেছেন, ভাগ্যিস উনি সঠিক সময়ে এসে আমাকে বাধা দিয়েছিলেন আর আমি খাবার চেখেছি। আপনি একটুখানি অপেক্ষা করুন। এই বলে রাজরানী এক ছুটতে যায়। সবাই তো অবাক, কি হলো বিষয়টা? রাজরানী হঠাৎ করে এমন করে চলে গেল কেন, আর খাবার খেতে বারণই বা করলো কেন? এরপরে দেখানো হয় রাজরানী হাতে ঘি নিয়ে আসে। রাজরানী যুবরাজকে বলে আসলে কি রান্না শেষে ঘি ছড়ানোর কথা মনে ছিল না, ভাগ্যিস পিসিমা এসেছিলেন, সঠিক সময়ে আমাকে বাধা দিয়েছিলেন। একেই বলে গুরুজনের আশীর্বাদ। পিসি ঠাম্মি সঠিক সময়ে এলেন বলেই তো আমি আপনার খাবারে ঘি ছড়াতে পারলাম। রাজরানীর কথা শুনে যুবরাজ মনে মনে ভাবতে থাকে, এ দেখি রাজরানী রসিকা, পিসি ঠাম্মিকে একেবারে জব্দ করে দিয়েছে। পিসিমণি তখন পিসি ঠাম্মিকে বলে পিসিমা, এবার আমাদের কান্ত খেতে পারে কি? পিসি ঠাম্মি রাগে ফুঁসতে ফুঁসতে ওখান থেকে চলে যায়। রামকান্ত খাবার মুখে তোলে। উপস্থিত রামকান্তর মা, পিসিমণি, বৌদি সবাই রামকান্তর কাছে জানতে চায় খাবার কেমন হয়েছে, কতটুকু স্বাদের হয়েছে। রামকান্ত বলে অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। এরপরে রামকান্তর বৌদি বলে এইবার কিন্তু আমার বোনকে উপহার দিতে হবে। পিসিমণিও বলেন উপহার দিতে হবে। এক একজন এক এক কথা বলে, কেউ এই গয়না বলে তো আরেকজন ওই গয়না। সবাই ভাবছে রামকান্ত নিশ্চয়ই রাজরানীকে কোনো গয়না উপহার দেবে। রামকান্ত রাজরানীকে বলে উপহার দেবই বটে, তবে আমাকে কিছুটা সময় দিন। এরপরে দেখানো হয় রাজরানী মনে মনে ভাবতে থাকে যুবরাজ আমাকে উপহার দেবেন। রাজরানী ভেতরে ভেতরে ভীষণ এক্সাইটেড, যুবরাজ তাকে ঠিক কী উপহার দেবেন। এরপর দেখানো হয় রামকান্ত রাজরানীর সামনে এসে দাঁড়ায়। যুবরাজ রাজরানীকে হাত বাড়াতে বলে। রাজরানী হাত বাড়াতেই সবাইকে অবাক করিয়ে দিয়ে যুবরাজ তার পছন্দের তলোয়ার মণিহারকে রাজরানীর হাতে তুলে দেয়। এটা দেখে যুবরাজের মা বলেন সে কি রে, এটা তো তোর পছন্দের তলোয়ার মণিহার, তুই সবচেয়ে পছন্দের জিনিস রাজরানীকে দিলি? যুবরাজ বলে ওনাকে গয়না দেওয়ার সময় অনেক পাবো, প্রথম উপহার আমি ওনাকে এই মণিহারই দিতে চাই। কথায় আছে প্রথম উপহার সারা জীবন মনে থাকে। যুবরাজ রাজরানী একে অন্যের দিকে তাকিয়ে থাকে। তখনই আসে ঈশ্বরী, ফুলি আর পিসি ঠাম্মি। পিসি ঠাম্মি এসেই ফোড়ন কেটে বলেন তার মানে ফুলি সঠিক সময়ে একেবারে সঠিক খবরটাই দিয়েছিল। এই বলে পিসি ঠাম্মি অদ্ভুতভাবে হাসতে থাকেন। তখনই পিসিমণি পিসি ঠাম্মিকে বলেন পিসিমা, আপনি আবার এসেছেন? কথাটা শুনেই ফুলি বলে কেন আসবে না, যে কোনো জায়গায় যে কোনো সময় রাসলীলা হবে, তাতে কোনো দোষ নেই।
আর আমার বড় মা কিছু বললেই দোষ? ঈশ্বরী বলে, তাই না তাই, নতুন বউ বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরেই তো আমাদের কান্তদাদার একেবারে মাথায় চড়ে বসেছে। কান্তদাদাকে দিয়ে নিজের পা ধরিয়েছে। আর কান্তদাদাকেও বলি যেমন, কি দরকার ছিল বউয়ের পা ধরার? তখনই রাজরানী এগিয়ে এসে বলে, আমাকে ক্ষমা করো দিদি। আসলে কি বলতো, তখন আমার হাত জোড়া বাঁধা ছিল, আমার 2 হাত ভর্তি থোড় ছিল। যদিও আমি যুবরাজকে বারবার করে বারণ করেছিলাম, তবুও আমি মানছি আমার ভুল হয়েছে, আর আমি সেই ভুলটাকে শুধরে নিতে চাই। এই বলে রাজরানী যুবরাজকে প্রণাম করে। পিসিমণি পিসি ঠাম্মিকে বলে, পিসিমা, এইবার না হয় একটু ছেড়ে দিন, বিয়ের সব নিয়ম কানুন ভালোভাবে পালন করা হয়েছে, এটাই তো সবচাইতে ভালো কথা। আর তাছাড়াও আমাদের বৌরানী প্রমাণ করে দিয়েছে সে বড়দের সম্মান করতে জানে। আর আমাদের বৌরানী আমাদের যুবরাজের যোগ্য স্ত্রী, এই নাটোরের যোগ্য বৌরানী। এদিকে দেখানো হয় রাজরানী আর যুবরাজের বৌভাতের আয়োজন নিয়ে আলোচনা চলছে। মহারাজ রঘুরাজ আর দয়ারামের সাথে আলোচনা করেন আয়োজনে যাতে কোনো ত্রুটি না হয়, সেই সাথে গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে বলেন। দয়ারাম তখন লিস্ট করতে থাকে কাকে কাকে আমন্ত্রণ জানাবে, একজনও যাতে ছাড় না যায়। অন্যদিকে বৌঠান ইন্দু, পিসিমণি নারায়ণী, সেই সাথে যুবরাজের মা সবাই নতুন বউ অর্থাৎ রাজরানীকে গয়না দেখাচ্ছে। বৌভাতের অনুষ্ঠানেই সব গয়না তাকে পরতে হবে, সেই সাথে বউয়ের মুকুট। সবটা দেখে রাজরানী ইন্দুবালার কানে কানে বলে, এত সব গয়না পরে আমি উল্টে পড়ে যাব না তো? কথাটা শুনে ইন্দু হাসতে থাকে। তখনই পিসিমণি আর যুবরাজের মা বলে, এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আর দেখো 2 বউ হেসে কুটোকুটি। তো 2 জায়ের মধ্যে কেমন কথা হলো শুনি? ইন্দু তখন বলে, জানো বোন কি বলল? ও বলল, এই সব গয়না পরলে অনেকে উল্টে পড়ে যাবে। নারায়ণী বলে, আমি ঠিকই বুঝতে পেরেছি, আমাদের বৌরানী মণিহার পেয়েছে, তার আর সীতাহারের প্রয়োজন নেই। এ বলে পিসিমণি খুনসুটি করতে থাকেন। তখনই ভবানী বলে, আসলে বিষয়টি তেমন না, আমি কখনো এত গয়না পরিনি তো, আর এত সাজেও নি, তাই আর কি। যুবরাজের মা বলে, এতদিন যেটা করনি এবার তো সেটা করতে হবে। এদিকে দেখানো হয় কুমার দেবীপ্রসাদে তার বাবাকে বলে, এই যে চারদিকে রামকান্ত আর তার স্ত্রীকে নিয়ে এত আয়োজন চলছে, এত বিয়ের বৌভাতের জাঁকজমক হচ্ছে, এত জয় গান হচ্ছে, এই সব কিছু কি তোমার সহ্য হচ্ছে? আমার কিন্তু একটুও সহ্য হচ্ছে না। ঈশ্বরের স্বামী বলে, আমাদেরও তো বিয়ে হয়েছিল, ঈশ্বরী তো এই বাড়ির মেয়ে, তখন তো এত এলাহি আয়োজন হয়নি। বিষ্ণু বলে, কি আর করার, তুমি তো বিয়ের দিনে চেষ্টা করেছিলে বিয়েটা ভেস্তে দিতে, কিন্তু পারোনি তো। দেবীপ্রসাদ বলে, হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম অঙ্কুরেই সবকিছু ধ্বংস করে ফেলবো, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এবার আমার মাথায় অন্য একটা প্ল্যান এসেছে। আচ্ছা, আমরা কি গোড়াদের সাথে হাত মেলাতে পারি না? বিষ্ণু বলে, গোড়াদের সাথে হাত মিলিয়ে লাভ? দেবীপ্রসাদ বলে, একদিন না একদিন ওই গোড়া ইংরেজরাই তো এই বাংলাকে শাসন করবে। বিষ্ণু বলে, তোমার কি তাই মনে হয়? দেবীপ্রসাদ বলে, আমার তো তাই মনে হয়। বিষ্ণু বলে, শোনো, ওরা এই দেশে এসেছে ব্যবসা করতে, এই দেশ শাসন করতে নয়। তবে হ্যাঁ, তুমি যদি এইটা ভেবে থাকো ওদেরকে দিয়ে রামকান্তর কোনো ক্ষতি করবে, সেটা আলাদা কথা। তোমার কি তেমন কেউ পরিচিত আছে নাকি? তখনই দেবীপ্রসাদ জানায় তার একজন গোড়াকে চেনা আছে, পূর্ব পরিচিত। আজ রাতেই তাকে ইনভাইট করা হবে, আর তারপরেই প্ল্যান করা হবে কি করে রামকান্তকে রাজবাড়ি থেকে সরিয়ে ফেলা যায়। অন্যদিকে ফুলি গিয়ে পিসি ঠাম্মি আর ঈশ্বরীকে বলে, ওদিকে কি হচ্ছে দেখো, ওই মেয়েটাকে নাটোরের সবচেয়ে দামি দামি গয়না দেওয়া হচ্ছে, সে কিনা এইবারে রাজরানী। ভাবা যায় এগুলো? পিসি ঠাম্মি বলেন, তার কি করার, এসব কিছু তখন সহ্য করতেই হবে, কিচ্ছু করতে পারবো না আমরা। তখনই ফুলি বলে, আচ্ছা, তোমরা কি ওই মেয়েকে অপমান করতে চাও? পিসি ঠাম্মি বলেন, তা আবার চাই না, কে না চাই, আমরা তো অবশ্যই চাই। এরপরেই ফুলি পিসি ঠাম্মি আর ঈশ্বরীর কানে কানে একটা কথা বলে, যেটা শুনে ঈশ্বরী আর পিসি ঠাম্মি খুব খুশি হয়। আগামী পর্বে দেখানো হবে ফুলি এসে রাজরানীকে বলে, ওইদিকে যুবরাজ আপনাকে ডাকছে, দোতলার ওই কর্নারের দিকে। রাজরানী মনে মনে ভাবে, যুবরাজ হঠাৎ আমায় কেন ডাকছেন? তবুও মনের নানা সংশয় নিয়ে রাজরানী সেই নববধূর সাজেই দোতলার দিকে এগিয়ে যায়। অন্যদিকে ওইদিকে যে বাইজিদের নাচের জায়গা, সেইটা রাজরানী জানে না। ফুলি এটাই চেয়েছিল, বাইজিদের জায়গায় রাজরানীকে পাঠিয়ে তাকে অসম্মানিত করতে চেয়েছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।